2025 সালের রিয়েলমির লেটেস্ট ফ্ল্যাগশিপ ডিভাইস রিয়েলমি 15 প্রো। 144 হার্টজের ডিসপ্লে, 7000 মিলিঅ্যাম্প আওয়ার ব্যাটারি, 80 ওয়াটের ফাস্ট চার্জিং, খুবই প্রিমিয়াম একটা লুক এবং ইন হ্যান্ড ফিল নিয়ে হাজির হয়েছে রিয়েলমি 15 প্রো। অনেকেই জানেন একদম রিসেন্টলি বাজারে রিয়েলমির 15 সিরিজটা লঞ্চ হয়েছে, যার মধ্যে আছে রিয়েলমি 15 এবং 15 প্রো। আজকে দুইটা ডিভাইসই আছে আমাদের সঙ্গে, আর দুইটা ফোন কিন্তু দুই ভিন্ন প্রাইস সেগমেন্টের। রিয়েলমি 15 এর প্রাইস হচ্ছে 44,999 টাকা এবং 15 প্রো এর প্রাইস হচ্ছে 59,999 টাকা। তবে আজকে আমাদের মূল আকর্ষণ কিন্তু এই 15 প্রো মডেলটা। স্লিক লুকিং এই পাওয়ার হাউসটা কেন কিনবেন এবং কেন কিনবেন না, ফোনটার খুঁটিনাটির সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আপনাদেরকে জানাবো। বিগ থ্যাঙ্কস টু রিয়েলমি বাংলাদেশ ডিভাইসটা আমাদেরকে লঞ্চিং এর আগেই পাঠিয়ে দেওয়ার জন্য। ডিভাইসটাকে থরলি টেস্ট করে একটা অনেস্ট অ্যান্ড আনবায়াসড রিভিউ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমি কাইফ, আপনারা দেখছেন টেক স্যাভেজ। অলরাইট, শুরুটা কিন্তু করা লাগে এর ডিজাইন নিয়ে। এক দেখায় যে কোনো কারো চোখ কেড়ে নিবে এই বিষয়ে কোনো ডাউট নেই। এই কালার ভ্যারিয়েন্টটার নাম হচ্ছে ফ্লোয়িং সিলভার। সামনাসামনি দেখতে যদিও মোস্টলি হোয়াইট লাগে, তবে একটা সিলভারিশ শেড আছে বলতে পারেন। তবে যাই বলেন না কেন, রিয়ার শেলের ডিজাইনটা ভাই সেই সুন্দর। একটা স্যাটিন অথবা সিল্কি কোনো ম্যাটেরিয়ালের কাপড় ভাঁজ পরলে যেমন দেখা যায়, অনেকটা ওইরকম লুক। সাথে ক্যামেরার লেন্সগুলোকে ঘিরে আছে কপার কালারের অ্যাকসেন্টস। এখানে হোয়াইট অ্যান্ড কপারের সাটেল কম্বিনেশনটা দেখতে খুবই ক্লাসি লাগে। এটা একটা গ্লাস স্যান্ডউইচ। রিয়ার সাইডে আছে ফাইবার গ্লাস, চারিপাশে মেটাল ফ্রেম রয়েছে, তাও আবার টিপিক্যাল কোনো সিলভার কালারের না, এটা কাইন্ড অফ একটা ব্রঞ্জ কালারের মেটাল ফ্রেম। ওয়ান্স এগেন এই কপার বা ব্রঞ্জ টাইপের কালারস গুলা হোয়াইট এই রিয়ার শেলটাকে কিন্তু খুবই ভালোভাবে কমপ্লিমেন্ট করে। সো আই থিঙ্ক দ্য কালার সিলেকশনস ওয়ার ভেরি গুড। তারপর আসে ডিসপ্লেতে। ফোনটার অন্যতম একটা হাইলাইট ব্যাপার, ম্যাসিভ একটা 6.8 ইঞ্চের ডিসপ্লে দেখতে পাবেন। একদমই এজ টু এজ ডিসপ্লে বলা চলে। বেজেলস এর পরিমাণ একদমই কম এবং সিমেট্রিক্যাল বেজেলস হওয়াতে আসলে দেখতে খুবই স্যাটিসফাইং লাগে। এজেস গুলাও কিন্তু কার্ভড, তবে খুব আহামরি কার্ভও না, হালকা কার্ভ। তবে এই টাইপের মিনিমাল কার্ভ ডিসপ্লে গুলাতে ওরকম মিসটাচ পড়ার ইস্যু থাকে না। এন্ড এই ফোনটা আমার ইউসেজের মধ্যেও আমি মিসটাচের ইস্যুটা টোটালি ফেস করি নাই বলতে পারেন। সো যারা ভয় পান যে কার্ভ ডিসপ্লে মানেই মিসটাচ পড়বে, এই ক্ষেত্রে ওই টেনশনটা নাই। ডিসপ্লেটা বোথ দেখতে এবং ইউজ করতে বোথ ওয়েজেই খুবই জোস। প্রোটেকশনে রয়েছে কর্নিং গরিল্লা গ্লাস 7i। অনেস্টলি বলতে গেলে সেই সুন্দর একটা ডিসপ্লে ভাই। এই ডিসপ্লেটার প্রোটেকশনেও কিন্তু জোর দেওয়াটা দরকার ছিল। সো অ্যাটলিস্ট কর্নিং গরিল্লা গ্লাস 7 আমি দেখতে পাইলে খুশি হইতাম। 7i দেওয়াতে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড বলতে পারেন। তবে 144 হার্টজ রিফ্রেশ রেট হওয়ায় খুবই স্মুথ লাগছে ইউজ করতে। ডিসপ্লে কালার্স গুলাও ক্লোজ টু ন্যাচারাল, খুব আহামরি বুস্টেড কালার্স লাগে নাই আমার চোখে। আর ওলেড ডিসপ্লে হওয়ায় খুবই কন্ট্রাস্টি অ্যান্ড ট্রু ব্ল্যাক কালার্স এর দেখা মিলবে। একটা 6.8 ইঞ্চের ডিসপ্লে হিসাবে শার্পনেস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। এক্সাক্ট রেজলিউশনটা হচ্ছে 1280 বাই 2800। মানে সব মিলায় বলতে গেলে ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই জোস। তবে ইউজার এক্সপিরিয়েন্সের একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট আমার কাছে মনে হয় ভাইব্রেশনস, অর্থাৎ ফোনে থাকা হ্যাপটিক মোটরটা। ফোনের ইউআই নেভিগেশন বলেন কিংবা টাইপিং এর সময় একটা শার্প অ্যান্ড স্যাটিসফাইং হ্যাপটিক থাকাটা খুবই জরুরি, অ্যাটলিস্ট ফর মি। আর ইউজুয়ালি আর কি মার্কেটে 35-40 হাজার টাকা থেকে শুরু করে যা ফোনস আছে, প্রত্যেকটা ফোনের মধ্যেই একটা বেয়ার মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করে হ্যাপটিক মোটরটা দেওয়া হয়, যাতে ওই চিপ ভম ভম ভাইব্রেশনটা না পাওয়া যায়। বাট আনফরচুনেটলি রিয়েলমির এই ফ্ল্যাগশিপ ডিভাইসটার মধ্যে আমি টাইপিং করতে গিয়ে ওই ভম 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 ভাইব্রেশনটা পাইছি, যা একদমই লোয়ার এন্ডের ফোনগুলোতে পাওয়া যায়। আসলে এই ব্যাপারটা আমাকে একটু থ্রো অফ করছে। এনিওয়েজ, সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে এখানে একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক। এখানে স্ক্যানারটা অপটিক্যাল, বেশ ফাস্ট এবং রিলায়েবল লাগলো আমার কাছে। তবে এই ফোনের প্রাইস রেঞ্জ অনুযায়ী এখানে তারা একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে পারতো বলে আমার কাছে মনে হয়, বাট খুব একটা ম্যাটার করে না। এই ফোনটার ফিঙ্গারপ্রিন্ট আনলক অ্যানিমেশন থেকে শুরু করে কালার্স টুইক করা যায়, যা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো। এই ফোনের রিয়ার একটা ক্যামেরার মধ্যে কিন্তু চারিপাশে একটা গ্লোয়িং লাইট টাইপের আছে, যেই লাইটটাকে তারা নাম দিচ্ছে পালস লাইট। এই পালস লাইটটা বেসিক্যালি একটা নোটিফিকেশন এলইডি। এটা আপনাকে নোটিফিকেশন শো
শো করার জন্য জ্বলে উঠবে, এটা আপনাকে ফোন চার্জিং এর সময় চার্জিং ইন্ডিকেটর হিসেবে জ্বলে উঠবে, ফোন কলস আসলে জ্বলে উঠবে। সো ইটস আ কোয়াইট ইউজফুল থিং। আর আমার কাছে মজা লাগছে সবচেয়ে বেশি যে এই নোটিফিকেশন এলইডিটাকে আপনারা খুবই মন মতো কাস্টমাইজ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। সিঙ্গেল কালারে বেশ কিছু অপশনস আছে, এমনকি গ্রেডিয়েন্ট কালারসও রয়েছে এটাতে দেওয়ার জন্য। সো ওভারঅল ইটস আ ফান ফিচার, ইউজফুল এট দ্য সেম টাইম। আমার কাছে ভালোই লাগছে। ফোনটা রান করছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সন 15-এ। রিয়েলমির নিজস্ব UI 6.0 আছে এর উপর। বেশ ওয়েল অপটিমাইজড একটা UI, ইউজ করে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাছাড়া ফোনটা শুধু লুকসেই না, পারফরমেন্স ওয়াইজও বেশ স্ট্রং। স্ন্যাপড্রাগন 7 Gen 4 পাচ্ছেন এতে। চিপসেটটা ওভারঅল খারাপ না, তবে আই এম শিওর অনেকেই এটা বলবেন যে 60,000 টাকা বাজেটটা কনসিডার করে এতে আরেকটু বেটার চিপসেট কিন্তু দেয়া যেত। এখানে CPU ক্লকটা হচ্ছে 2.8 GHz, সাথে GPU থাকছে Adreno 722। প্রচুর পরিমাণ PUBG খেলা হয়েছে এতে। একটা স্কোয়াড ম্যাচ স্টার্ট টু ফিনিশ পুরাটা খেললাম। ফার্স্ট অর্ধেক টাইম আমি খেললাম স্মুথ গ্রাফিক্স এন্ড এক্সট্রিম প্লাস ফ্রেম রেটে, উইচ ইজ 90 FPS। একদমই ফ্রেম ড্রপ দেখি নাই বললেই চলবে, ইভেন ওয়াইল বিং ইন ফাইটস। তারপর বাকি অর্ধেক ম্যাচ খেললাম HDR গ্রাফিক্স এক্সট্রিম ফ্রেম রেটে, উইচ ইজ 60 FPS উইথ দ্য ম্যাক্স গ্রাফিক্স অ্যাভেলেবল অন দিস ডিভাইস। তারপরও বেশ স্টেবল একটা গেম প্লে পেয়েছি আমি। কোনো ধরনের ল্যাগ আমি থ্রু আউট দ্য ম্যাচ কিন্তু নোটিস করি নাই। সার্কেল ক্লোজ হয়ে আসার পরেও একদম ইন্টেন্স মোমেন্টেও ফোনটা কিন্তু হিট হচ্ছিল না। সো পুরো একটা ম্যাচ আমি একদম মেজর কোনো হিটিং ফিল করা ছাড়াই শেষ করে দিছি। লবিতে ব্যাক করতে করতে ফোনটা ঠান্ডাও হয়ে গেছে। সো আই গেস উই ক্যান কনফিডেন্টলি সে যে এই ফোনটার হিটিং ম্যানেজমেন্ট ইজ কোয়াইট গুড। তারপরও CPU স্ট্রেস টেস্ট অন করে আমরা টেম্পারেচার গ্রাফ মনিটর করেছি। ভালোই স্টেবল একটা পারফরমেন্স দিয়েছে উইথ টেম্পারেচারস আন্ডার কন্ট্রোল। AnTuTu বেঞ্চমার্কে ওভারঅল স্কোর পেয়েছি আমরা 10,31,700 চেয়ে একটু বেশি। Geekbench 6-এ সিঙ্গেল করে আসছে 1202 এবং মাল্টি করে স্কোর আসছে 3500 চেয়ে একটু বেশি। তবে এটার যেই ধরনের পারফরমেন্স, এটা যে কোনো গেমকেই মোটামুটি হ্যান্ডেল করতে পারবে। আমার ইউনিটটায় আছে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। র্যাম পর্যাপ্ত থাকায় ব্যাকগ্রাউন্ডে এনাফ অ্যাপস হোল্ড করতে পারে, আর গেমিং এ তো বেনিফিট আছেই। স্টোরেজ টাইপ হিসাবে এখানে দেয়া হয়েছে UFS 3.1। এটা ফাস্ট এনাফ। অ্যাপ ওপেনিং ক্লোজিং টাইমস নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, বাট আরেকটু নিউয়ার কোনো স্টোরেজ টাইপ ইউজ করা গেলে খুশি হইতাম আর কি। তবে গেমিং বলেন কিংবা মিডিয়া কনজাম্পশন, একটা জিনিস নিয়ে আমি স্যাটিসফাইড না, তা হচ্ছে এর স্পিকার সিস্টেম। অবভিয়াসলি আপনারা এখানে স্টেরিও স্পিকার সিস্টেম পাচ্ছেন। স্পিকারস গুলো লাউড এনাফ আছে, তেমন আহামরি ডিস্টরশনও নাই। তবে স্পিকারগুলোর টিউনিংটা আসলে খুব একটা ভালো হয় নাই। খুবই বিলো এভারেজ টাইপের একটা মাডি অ্যান্ড মাফেলড টাইপ অডিও এটা প্রডিউস করে আর কি। উইয়ার্ড একটা রিভার্ব এফেক্ট আছে। হাই টোনস এর মধ্যে শার্পনেসটা একদমই নাই বললে চলে, একটু ডাল টাইপের লাগে অডিওটা। একটা আলাদা অ্যাপ নামায় মোটামুটি নিজে বসে এটাকে ইকিউ করে একটা ইউজেবল কন্ডিশনে নিয়ে আসা লাগছে। যাই হোক, লেটস মুভ অন টু দ্য ক্যামেরা ডিপার্টমেন্ট। আমি জানি অনেকেই বসেছিলেন ক্যামেরার ব্যাপারে শোনার জন্য। রিয়ার সাইডে দেখবেন 3 ক্যামেরা লেআউট, এর মধ্যে 2টা বড় আর একটা ছোট সাইজের। তবে ভাই আসল কথাটা হচ্ছে এখানে 3টা হাউজিং থাকা সত্ত্বেও এখানে ক্যামেরা কিন্তু আসলে 2টাই। একটা হচ্ছে প্রাইমারি ওয়াইড ক্যামেরা আর একটা হচ্ছে আলট্রা ওয়াইড ক্যামেরা। সো অনেকেরই প্রশ্ন থাকবে যে থার্ড ক্যামেরাটা আসলে কিসের জন্য। এটা আসলে থার্ড ক্যামেরা যে বড় নিচের হাউজিংটা দেখতেছেন, এটা কোনো ক্যামেরা না, এটা একটা আইআর ব্লাস্টার। আমার ভাই আইআর ব্লাস্টারের সাথে কোনো সমস্যা নাই। আইআর ব্লাস্টারের জন্য আমার মতে টপ সাইডটাই পারফেক্ট একটা পজিশন। আইআর ব্লাস্টার দেওয়ার জন্য একটা ডামি ক্যামেরা হাউজিং বানায় ওইটার ভিতরে ঢোকানোর আসলে কোনো পয়েন্ট আমি দেখি না। এই টাইপের ডামি ক্যামেরাজ আমরা আরো অনেক লো রেঞ্জের ফোনগুলোতে দেখি। সো আমি আসলে 60,000 টাকার একটা ফোন থেকে পার্সোনালি এক্সপেক্ট করি না যে একটা ডামি ক্যামেরা ধরায় দিবে। যাই হোক, এখানে ওয়াইড এবং আলট্রা ওয়াইড ক্যামেরা দুইটাই কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সরস। অ্যাকচুয়াল ক্যামেরা পারফরমেন্স নিয়ে যদি একটু বলি, বেশ ইনডেপথ টেস্টিং করেছে আমরা এইটার ক্যামেরা সিস্টেমকে। সবভাবেই ছবি তোলা হয়েছে, নর্মাল মোড, পোর্ট্রেট মোড, ওয়াইড, আলট্রা ওয়াইড মিলাই ঝিলাই আমরা টেস্টিংটা করছি। আমরা নোটিস করছি ফোনটা আসলে খুবই ক্লোজ টু রিয়েল লাইফ কালার্স প্রডিউস করে। এক্সট্রা কোনো বুস্টেড কালার্স, স্যাচুরেশন বা এই টাইপের কিছু আমরা ফিল করি নাই। ছবিগুলা প্রসেসিং এর পর দেখতে আসলে বেশ সুন্দর লাগে। পোর্ট্রেট মোডে এজ ডিটেকশনটা আমার কাছে বেশ ভালো লাগছে। ব্লারটাও খুবই সুন্দর, একটা গ্র্যাজুয়াল ব্লার এফেক্ট আছে। ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ডকে খুব স্মার্টলি সেপারেট করে নেয়। কিন্তু একটা ইউনিক ব্যাপার খুঁজে পেলাম,
এই ফোনটার ক্যামেরা ইউআইতে। ক্যামেরায় ঢুকলে দুইটা পিকচার মোডস খুঁজে পাবেন, একটা হচ্ছে ভাইব্রেন্ট আর একটা হচ্ছে ক্রিস্প। ভাইব্রেন্টটা হচ্ছে একটু ব্রাইট ব্রাইট ছবি ক্লিক করবে, ক্রিস্পটা হচ্ছে একটু মুডি অ্যান্ড ডার্ক টাইপের ছবি ক্লিক করবে। তো আমরা মোস্টলি নোটিস করছি ডে টাইমে ক্রিস্প মোডটা দিয়ে বেটার ছবি আসতেছে, নাইট টাইমটাতে ভাইব্রেন্টে বেটার ছবি আসতেছে। এটা আসলে যার যার পার্সোনাল প্রেফারেন্স। তবে হ্যাঁ, ডেফিনেটলি এখানে একটা টেলিফোটো ক্যামেরা আমার কাছে মিসিং মনে হচ্ছে। 60,000 টাকার একটা ফোন হিসাবে একটা টেলিফোটো ক্যামেরা কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি। তবে রিয়েলমি এখানে একটা স্মার্ট কাজ করছে যে যেহেতু এখানে কোনো ডেডিকেটেড টেলিফোটো ক্যামেরা বা জুম ক্যামেরা নাই, তারা মেইন যে 1x ক্যামেরা সেটাকে একটু ক্রপ ইন করে একটা 2x ক্যামেরা বানায় ফেলছে। সো ইটস আ ডিজিটাল জুম, নট অ্যান অপটিক্যাল ওয়ান। তবে ইট স্টিল ওয়ার্কস অ্যান্ড ডিটেলস এনাফ থাকে, কারণ সেন্সরটা যেহেতু 50 মেগাপিক্সেলের, দেয়ারস এনাফ ডিটেলস টু ওয়ার্ক উইথ। তাছাড়া ভিডিওর ক্ষেত্রে আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও করতে পারবেন। এখন আসি সেলফি ক্যামেরা নিয়ে। এখানে একটা হোল পাঞ্চ কাটআউটের মধ্যে দেয়া আছে ওয়ান্স এগেন একটা 50 মেগাপিক্সেলের সেন্সর। ইনাফ শার্প পিকচার্স ক্লিক করতে পারে এটা। আর রিয়ার ক্যামেরার মতোই আমার কাছে এই ফ্রন্ট ক্যামেরাটার পোর্ট্রেট মোড এজ ডিটেকশনটা ভালোই লাগছে। সেলফি ক্যামেরা সিস্টেমটা বোথ ডে টাইম অ্যান্ড নাইট টাইমে ইকুয়ালি ভালো পারফর্ম করছে। শাটার স্পিডটা আসলে একটু কম মনে হয় ফ্রম টাইম টু টাইম। তবে কালার্স গুলা ওয়ান্স এগেন খুবই ক্লোজ টু ন্যাচারাল। এক্সপোজার হ্যান্ডেলিংটা ম্যাক্সিমাম জায়গায় ভালো ছিল। তারই সাথে আপনারা ভিডিও করতে পারবেন সেলফি ক্যামেরা দিয়ে আপ টু 4K 60 FPS। আর সবকিছু মিলায় বলতে গেলে আই এম কোয়াইট স্যাটিসফাইড উইথ দ্য ওভারঅল ক্যামেরা সিস্টেম। আমার মনে হয় না কারোই কোনো মেজর কমপ্লেন্স থাকবে এর ক্যামেরাটা নিয়ে। এখন লাস্টলি ব্যাটারিটা নিয়ে কথা বলা বাকি থাকে শুধু, কিন্তু এর যে ব্যাটারি ভাই, সবশেষে এটা নিয়ে কথা বলাটা কাইন্ড অফ ইনজাস্টিসই লাগতেছে। কারণ এতে আপনারা একটা 7000 mAh এর ব্যাটারি পাচ্ছেন, তার উপর দিয়ে ফোনটা কিন্তু আপ টু 80 ওয়াট স্পিডে চার্জিং একসেপ্ট করে। সো সুপার ফাস্ট চার্জিং অ্যান্ড আ হিউজ ব্যাটারি, মানে একটা কিলার কম্বো বলতে পারেন। রিয়েলমি ক্লেম করতেছে এই ফোনটাকে 50% চার্জ করে ফেলা যাবে শুধুমাত্র 25 মিনিটে, উইচ ইজ ইনসেন। এভারেজ যে কোনো ইউজারই এই ফোনটা দিয়ে 1 থেকে 1.5 দিন আরামসে পারি দিয়ে ফেলতে পারবেন। অবভিয়াসলি যদি গেমিং না করেন আর কি, গেমিং করলে অনেক ফাস্ট ব্যাটারি ড্রেন করবে। আমাদের একটা পাবজি ম্যাচে একদম ম্যাক্স সেটিংসে 50% ব্রাইটনেস দিয়ে খেলে অ্যারাউন্ড 6 থেকে 7% মতো ব্যাটারি আমরা ড্রেন করে ফেলছি। কিন্তু সব মিলায় ব্যাটারি ডিপার্টমেন্টটা আমার পক্ষ থেকে অ্যাটলিস্ট 10 আউট অফ 10 পাবে। আর এই নিয়েই শেষ হচ্ছে রিয়েলমি 15 প্রো নিয়ে আমার আজকের আলোচনা। পার্সোনালি আই থিঙ্ক ইটস আ বিউটিফুল ফোন উইথ সো মেনি প্রোজ অ্যান্ড সাম কনস অ্যাজ ওয়েল। তবে সত্যি কথা বলতে কি ভাই, প্রাইসিংটা আসলে 60K তে আমার কাছে একটু আনফেয়ার মনে হয়েছে। আশা করতেছি ফোনের প্রাইসটা যখন সামনে গিয়ে আর একটু ড্রপ হয়ে আসবে তখন লজিক্যাল হবে পারচেসটা। বাট ফর নাও দ্যাটস অ্যাবাউট ইট। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আবারও দেখা হবে আগামী কোনো ভিডিওতে। টিল দেন হ্যাভ এ নাইস ডে, পিস।